সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব জাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক আমার দেশ। আপনাকে স্টুডিও স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ মূলত আমরা যেসব দৈনিক পত্রপত্রিকার সংবাদ প্রকাশ হয়ে থাকে সেই শিরোনামগুলোকে আমরা বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলোর প্রধান শিরোনাম, গোপালগঞ্জ সহ 4 জেলায় বাড়তি নজর পুলিশের, 9 লাখ সদস্য মোতায়েন থাকবেন, ডিজিটাল নজরদারি থাকবে 25,500টি বডি অন ক্যামেরা। আরেকটি শিরোনাম তাদের, এবার ভোট গণনা হতে পারে 3 কারণে দেরি। 3টি কারণকে তারা উল্লেখ করেছে ভোট গণনা হতে পারে। সেই কারণ হিসেবে তারা উল্লেখ করেছে সংসদ নির্বাচন, গণভোট একই সঙ্গে হচ্ছে এবং ভোটারের জন্য 2টি ব্যালট গুনতে হবে, আছে প্রবাসীদের পোস্টাল ব্যালট। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, হ্যাঁ ভোট নিয়ে বিভ্রান্তিতে বিএনপির তৃণমূল, সমর্থন জামাত এনসিপির। মন্তব্য প্রতিবেদন একটি দেখতে পাচ্ছি আমরা, আর সেখানে জনাব মাহমুদুর রহমান লিখেছেন, ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিক সবাই ভবিষ্যৎ আইন প্রণেতা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, ময়মনসিংহ ও গাজীপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান, একটি দল বিএনপির বিরুদ্ধে পলাতক স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে। আরেকটি শিরোনাম, জুলাই গণঅভ্যুত্থান, আবু সাইদ হত্যা মামলার রায় যে কোনো দিন। শিরোনাম আরেকটি, মায়েদের অপমানের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স, জানিয়েছেন জামাত নেতা শফিকুর রহমান। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বিশাল জনসভায় তারেক রহমান, বিএনপি দুর্নীতিগ্রস্ত হলে তখন কেন তাদের 2 মন্ত্রী পদত্যাগ করেননি। একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না, ডাক্তার শফিকুর রহমান। দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম, বাসসে কি হচ্ছে, একটি জোটকে তাচ্ছিল্য করে কল্পিত মন্ত্রিসভার তালিকা প্রকাশ এমডির, কর ব্যবস্থা জটিল, অদক্ষ ও পরোক্ষ করের উপর বেশি নির্ভরশীল, প্রধান উপদেষ্টার কাছে কমিটির প্রতিবেদন পেশ। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, আক্রমণাত্মক হয়ে উঠছে প্রচারণা, ময়মনসিংহে জনসভায় তারেক রহমান, একটি দল স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে, জামায়াত আমির জানিয়েছেন ঝগড়া করতে এলে ছাড় দেয়া হবে না। সাইবার নিরাপত্তা আইন বাতিল নিয়ে একটি শিরোনাম দেখতে পাচ্ছি আমরা, বিচার প্রার্থীদের ভয় দেখিয়ে প্রতারণা। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, প্রচারের 6 দিনে আচরণবিধি ভঙ্গের 80টি অভিযোগ, ঢাকায় 35টি অভিযোগ, তারেক রহমানের বিরুদ্ধে 3টি। বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারী ভাষায় মিথ্যাচার করছে একটি দল, জনসভায় তারেক রহমান। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বিদেশিরা চায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, ঢাকায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কূটনীতিকদের, কমেছে বিদেশি বিনিয়োগ। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সরকারি চাকুরেরা কোনো পক্ষ নিতে পারবে না, গণভোটে হ্যাঁর পক্ষে বিপক্ষে প্রচারণা প্রসঙ্গে ইসি, কড়াই গণ্ডায় হিসাব বুঝে নেওয়া হবে, ময়মনসিংহে জনসমাবেশে তারেক রহমান। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, তাদের 2 মন্ত্রী পদত্যাগ করেননি কেন, প্রশ্ন তুলেছেন ময়মনসিংহের জনসভায় তারেক রহমান। যশোরের জনসভায় জামাত আমির বলেছেন সিন্ডিকেটের অস্তিত্ব থাকবে না, সরকার হবে জনগণের। আরেকটি শিরোনাম, 162টি আসনে লক্ষ্য স্থির, বিপুল অর্থশক্তি ও জনশক্তি, জামাতের উত্থানে কেন উদ্বিগ্ন ভারত, মানি কন্ট্রোলের রিপোর্ট। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, কাটা 512 অস্ত্র কারবারি, ত্রয়োদশ জাতীয় সংসদ নিয়ে তাদের এই শিরোনামটি করেছে তারা। প্রত্যক্ষ ও পরোক্ষ কর সমান করার সুপারিশ, কমিটির প্রতিবেদন পেশ, আবু সাইদ হত্যা মামলার রায় যে কোনো দিন। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, অন্তর্বর্তী সরকার অনুমোদিত উন্নয়ন প্রকল্পে বরাদ্দ, অন্তর্বর্তী সরকারের 2,12,000 কোটি টাকার নতুন প্রকল্পের 42% চট্টগ্রামে, রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি, উঠে আসছে না কৃষির মৌলিক সমস্যা। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, দেয়ার মেন হেডলাইন্স, ইলেকশন এক্সপেন্সেস, এফিডেভিট সেইজ টাকা 396 crore, বাট ইজ দ্যাট দ্য রিয়েল কস্ট, তারা প্রশ্ন তুলেছে। Another headlines, a party is now echoing the language of fascist, says Tariq Rahman. We seek no conflict but will defend ourselves, says Shafiqur Rahman. Another English daily, The New Age, their main headlines, rival parties trade blame as election near, President to cast postal vote,
Task Force for 12% tax GDP ratio by 2030. Another English daily, The Observer, their main headlines: debt burden deepens as foreign loans surge. Another headlines: US likely to cut reciprocal tariff on BD soon, said Lutfi Siddiqui. তো এই ছিল আজকের বিভিন্ন পত্রপত্রিকার শিরোনাম যেগুলো দেখলাম। বেশিরভাগ ক্ষেত্রে এই নির্বাচনকেই তারা প্রাধান্য দিয়ে, নির্বাচনী প্রচারণাকে প্রাধান্য দিয়ে শিরোনামগুলো করেছে। শুরুতে যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচন কমিশন বলছে নির্বাচনের পরিবেশ, ভোটের পরিবেশ খুব চমৎকার, যদিও আমরা দেখছি প্রচারণা প্রতি মুহূর্তে আক্রমণাত্মক হয়ে উঠছে। আমরা কোনো কোনো প্রার্থীর ওপর ডিম নিক্ষেপের ছবিও দেখেছি। আসলে সব মিলিয়ে কেমন হচ্ছে নির্বাচনী প্রচারণা? ধন্যবাদ আপনাকে। আসলে এখন খুব স্বাভাবিকভাবেই পত্রিকার শিরোনাম, পত্রিকার প্রথম পৃষ্ঠে জুড়েই আপনাদের ফ্রন্ট পেজ আইটেমটা নির্বাচন কেন্দ্রিক থাকবে, কারণ নির্বাচনের আর মাত্র 15 দিন বাকি আছে। তো এই 15 দিন সময় কিন্তু এই অবস্থায় থাকবে, নির্বাচন কেন্দ্রিক আলাপ আলোচনাই থাকবে। এখন যে বিষয়টি আপনি বলছেন যে নির্বাচনের পরিবেশ কেমন, যদি সামগ্রিকভাবে আমি বলি, নির্বাচন পরিবেশ এখনও খুবই চমৎকার। যেটা নির্বাচন কমিশন বলেছে এটার সাথে দ্বিমত পোষণ করার খুব একটা কারণ নেই টিল টুডে। বাট আগামী 15 দিনে কি হবে, কি হতে পারে, এইটার ব্যাপারে নির্বাচন কমিশন কতটুকু সতর্ক আছে, সজাগ আছে, আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু সতর্ক আছে, রাজনৈতিক দলগুলা, মেজর পলিটিক্যাল পার্টিগুলা কতটুকু সতর্ক আছে, এটা নিয়ে চিন্তার কারণ আছে। কারণ যে কোনো মুহূর্তে এটা ভলাটাইল হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে নির্বাচনের পরিবেশ এটা নির্বাচনের আগে হয়। দীর্ঘদিন পরে একটা জাতীয় নির্বাচন হচ্ছে, সাথে গণভোটের বিষয়টি আছে। এতদিন পর পলিটিক্যাল পার্টিগুলা, তাদের কর্মীগুলা, হাজার হাজার লক্ষ লক্ষ লোক মাঠে আছে। মাঠে যখন লক্ষ লক্ষ লোক, রাইভাল গ্রুপগুলো থাকে, প্রতিপক্ষ নিয়ে মাঠে থাকে, এটা ঘটে যাওয়া, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এটাকে ট্যাকল করা আইনশৃঙ্খলা বাহিনীর এবং নির্বাচন কমিশনের যারা কনসার্ন আছেন তাদের দায়িত্ব। এবং তাদেরকে এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে নির্বাচন কমিশনকে শতভাগ নিরপেক্ষ অবস্থান থেকে তারা যদি স্ট্রংলি তাদের অবস্থান জানান দিতে পারে, তাইলে এটা স্প্রেড করবে না। যে কোনো ছোটোখাটো ঘটনায় যদি নির্বাচন কমিশন হস্তক্ষেপ করে, আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে এবং মানুষের মনে, নেতাকর্মীদের মনে এই আস্থা জন্মাতে পারে যে এটা করলে আমি ছাড় পাবো না অন্যায় করলে, তাইলেই কিন্তু পরবর্তীতে আরেকটা ঘটনা ঘটানোর ক্ষেত্রে কিছুটা হলেও সতর্ক থাকবে। যেমন আপনি একটা ঘটনা বলছেন, কালকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে ঘটনা ঘটেছে, এটা অবশ্যই নিন্দনীয় এবং এরকম ঘটনা কাম্য নয়। এখন এইটার সাথে যারা জড়িত, আইনশৃঙ্খলা বাহিনীর উচিত হলো তাদেরকে ইমিডিয়েট ফাইন্ড আউট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। নির্বাচন কমিশনের উচিত যে ওই এলাকার দায়িত্বে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছে তারা যাতে প্রুম্ড অ্যাকশন নিয়ে ব্যবস্থা নেয়। এখন যদি আমি এটাকে অ্যাকশন না নিয়ে কিংবা তাদেরকে ফাইন্ড আউট না করে কিংবা এটার ব্যাপারে সিরিয়াস না হয়, যে একটা ডিম মারছে তেমন আর কি হলো, এই ডিম মারা থেকে এটা গুলি মারায় চলে যেতে পারে যে কোনো সময়। সো দ্যাট আপনাকে এটা খেয়াল করতে হবে যে এটা শুরুতেই এই ব্যাপারে কঠোর হতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। এবং এটাকে কেন্দ্র করে আবার যদি পরিবেশ নষ্ট করার জন্য যারা আক্রান্ত হয়েছেন তারাও সরকারকে কিংবা নির্বাচন কমিশনকে সুযোগ না দিয়ে প্রেশার তারা ক্রিয়েট করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তাদেরকেও সুযোগ দিতে হবে যে এটার ব্যাপারে যাতে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত সময় পায় ব্যবস্থা নেওয়ার জন্য। তাৎক্ষণিকভাবে তো আর সব কিছুই সমাধান হবে না। তো এই কারণেই বলছি যে যে কোনো মুহূর্তে এটা খারাপ হতে পারে, কিন্তু আজকে পর্যন্ত যা আছে, যা ঘটনা আছে, এটাকে চমৎকার পরিবেশ এটা বলাটাই স্বাভাবিক। দ্বিতীয়ত, আপনি যে প্রসঙ্গটি তুলেছেন, ডিম মারার ঘটনা সেটি গুলি মারার ঘটনাতেও রূপান্তর হতে পারে বা এরকম ঘটনা ঘটে যেতে পারে, যেটা অনাকাঙ্ক্ষিত হতে পারে। কিন্তু সেই জায়গায় নির্বাচনী মাঠে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, যারা যেসব প্রার্থী রয়েছেন, তাদের নিরাপত্তা সুরক্ষা দেয়া কিংবা এই যে তারা যে প্রচারণা চালাচ্ছে তাদের ক্ষেত্রে যেই সমান প্রচারণার ক্ষেত্রে আমরা যেটা লেভেল প্লেইং ফিল্ড বলে থাকি, সেইটা কি নিশ্চিত করতে পারছে নির্বাচন কমিশন? সেইটা দেখেন, এগুলো সবই আপেক্ষিক বিষয়। আপনি লেভেল প্লেইং ফিল্ড আছে দেখেই তো সবাই প্রচার প্রচারণায় মাঠে নামছে, সবাই স্বাধীন মতো প্রচার চালাতে পারছে, স্বাধীন মতো কাভারেজ দিচ্ছে। আপনি অতীতে কোনো একটা সময় ছিল শুধুমাত্র বিটিভি ছিল, ওই বিটিভি দিয়েই বলা হতো আমার লেভেল প্লেইং ফিল্ড হয়েছে কিনা, বিটিভিতে কার কাভারেজ কতটুকু গেল, কে আগে গেল, কে পরে গেল, কার দিল কিনা। এক সময় লেভেল প্লেইং ফিল্ড বলতে এইটা বোঝাতো। এই অতীতে কোনো একটা সময় নির্বাচনে ছিল, আমি দীর্ঘদিন নির্বাচন কাভার করেছি 91 থেকে আংশিকভাবে এবং 96 থেকে খুবই অ্যাক্টিভলি আমি নির্বাচন কাভার করেছি এবং দেখেছি বিভিন্ন
মিডিয়ার সাথে সংযুক্ত থাকে। তো এইটা ছিল, এই কনসেপ্টটা চেঞ্জ হয়েছে এখন এসে কি হয়েছে, আপনার প্রাইভেট মিডিয়াকে আপনি তো আলাদা করে গভর্নমেন্ট কিছু চাপিয়ে দিতে পারবে না। সো মিডিয়াগুলো, টেলিভিশন চ্যানেল বলেন আর পত্রিকা বলেন, তাদের স্বার্থেই জনগণ তাদের পত্রিকাটাকে কিংবা মিডিয়া টেলিভিশন চ্যানেলকে গ্রহণ করবে কিনা, তারাই এখানে লেভেল প্লেয়িং ফিল্ডটা নিশ্চিত করবে যে কাভারেজ দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, প্রশাসনের সুযোগ সুবিধা কিংবা নিরাপত্তার ক্ষেত্রে এটা প্রশাসন নিশ্চিত করবে। আপনি আপনার কথাগুলো বলতে পারছেন কিনা, আপনি আপনার ক্যাম্পেইনটা ঠিক মতো চালাতে পারছেন কিনা, এগুলোই তো লেভেল প্লেয়িং ফিল্ড। এর বাইরে আপনি এই মুহূর্তে এসে, বাকিটা হলো নির্বাচনের দিনে এসে দেখা যাবে বাকি অংশটুকু। বাকিটা এখন যেটা, এটা হলো যে আপনি আপনার ক্যাম্পেইনটা প্রপারলি চালাতে পারলেন কিনা। আচ্ছা, আবার আচরণবিধি ভঙ্গের যেটা আপনি একটা হেডিং পড়ছিলেন যে 80টা আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ আসছে, এর মধ্যে তারেক রহমানের বিরুদ্ধেও 3টা আছে। এখন আচরণবিধিতে বিষয়গুলো হলো এমন যে ছোট বিষয় অনেক কিছু আছে, যে আপনি বলার সময় একটা কথা বলে ফেলছেন, আপনি এইভাবে কমিটমেন্ট করতে পারেন না সুনির্দিষ্টভাবে। তারপরে আছে আপনি পোস্টার টাঙিয়েছেন, পোস্টার সাইজ আছে, তো আপনি 12 ইঞ্চির জায়গায় 18 ইঞ্চির জায়গায় হয়তো 24 ইঞ্চি দিয়ে দিয়েছেন কিংবা 22 ইঞ্চি করছেন, এটাও আচরণবিধি লঙ্ঘন। আবার রঙিন পোস্টার দিতে পারবেন না, রঙিন পোস্টার কেউ টাঙিয়ে দিয়েছে। আমরা কালকে একটা বড় পত্রিকায় প্রথম আলোতে দেখছিলাম যে রাজশাহীর 2টা ছবি পাশাপাশি দিয়েছে, যে 2টা দলই, বিএনপি এবং জামাত, তারা দুইজনই আচরণবিধি লঙ্ঘন করে বিশাল সাইজের ব্যানার টাঙিয়েছে এবং কালার ব্যানার টাঙিয়েছে। তো এইরকম ঘটনা বলি, ওইটাও এক ধরনের লেভেল প্লেইং ফিল্ড, এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করে রাজনৈতিক দলগুলো করে ফেলে, নির্বাচন কমিশনকে পাশ কাটিয়ে, যে আমি কমপ্লেন দিব না, তাইলে আর এটা কোনো বিষয় হবে না। অনেক ক্ষেত্রে এরকমও হয় যে হয়তো একজন বড় মানে ব্যানার টানিয়েছে, তাকে দেখে হয়তো আরেকজন টাঙিয়েছে। এখন এখানে বিষয়গুলো হলো, এগুলা স্প্রেড করতে পারে। হয়তো আপনি বলবেন যে এই একটা ব্যানার টাঙানোর জন্য এখানে সতর্ক করে দেওয়া, ফাইন করা, অনেক ধরনের মেজার্স আছে, পিউনিটিভ মেজার্স আপনি আচরণবিধি লঙ্ঘনের জন্য করবেন, এবং এটা কিন্তু করছে। আপনি দেখবেন যে নির্বাচনে যারা মাঠ পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যারা আছেন, যারা এটা দায়িত্ব পালন করছেন, আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কিনা এবং ব্যবস্থা নিচ্ছেন, তারা কিন্তু টুকটাক বিভিন্ন জায়গায় নিচ্ছে, এবং এটা হলো কন্ট্রোলে রাখার জন্য ব্যবস্থা। এটা আপনি নির্বাচনকে একবারে 80টি অভিযোগের মধ্যে 35টি অভিযোগই হচ্ছে ঢাকায়, বিশেষ করে ঢাকার প্রার্থীদের নিয়ে। আপনি যেটি বলছিলেন যে আমরা সংবাদে দেখলাম 3টি হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে। আমরা এটা আমি জানি না যে কি অভিযোগ আনা হয়েছে, এটা হলো বড় দলের প্রধান বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, এইসব ব্যাপারে কি আরেকটু সতর্ক থাকা উচিত বলে? অবশ্যই, কারণ আপনার দলের নেতা, দলের প্রধান, উনি যদি এই ব্যাপারে সতর্ক থাকেন, তার সমস্ত অন্য কর্মীরা সতর্ক থাকবে, অন্যরা ইন্সপায়ার্ড হবে, এবং নির্বাচন কমিশনের উচিত হবে, কিংবা তার ডানে বায়ে যারা আছেন তাদের উচিত হবে। অনেক সময় অনেক বিষয় থাকে যেটা খুবই সূক্ষ্মভাবে দেখলে আচরণবিধি লঙ্ঘন, এটা হয়তো কেউ বুঝতেই পারে নাই, যিনি হয়তো খুব মাইনরিটি এটা দেখে কোনো আইনজীবী হয়তো এটা পয়েন্ট আউট করেছেন। তো এইগুলা সতর্ক করে দেওয়ার মধ্যেই দেখা যায় যে এই জাতীয় ঘটনাগুলো মেজর আচরণবিধি কিছু লঙ্ঘন না হলে এগুলো সতর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমরা আশা করব যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, আইনটা কি, আইনটা হলো যে আপনার ওই যে একটু আগে যেটা বললেন যে লেভেল প্লেয়িং ফিল্ডটা নিশ্চিত করার জন্যই এই আচরণবিধিটাও করে, যে আপনি এর ভিতর থেকে এটা নিশ্চিত করবেন। তো আপনি মাইকিংয়ের ক্ষেত্রে হতে পারে, আপনি টাইমের ক্ষেত্রে হতে পারে। এখন একজন বলতে পারে যে 2টার পরে প্রচারণা বন্ধ, এইরকম মাইক ব্যবহার বন্ধ। তখন কালকে আমরা 2 দলের ক্ষেত্রেই দেখছি, হয়তো রাস্তায় যানজট ঠেলে কিংবা জনসমুদ্রে ঠেলে আস্তে আস্তে 4টা বেজে গেছে, তো 4টার সময় সমাবেশ করছে। আপনি মাইনরিটি দেখলে কিন্তু এটা আচরণবিধি লঙ্ঘন, আপনি ভোর রাত 4টার সময় মিটিং করতে পারেন না, কিন্তু এটা করতে হয়েছে। এটা সার্কামস্ট্যান্সেস বিবেচনায় নিয়ে হয়তো এটাকে মেজর কোনো ইস্যু কোনো দলই করছে না কিংবা করবে না। আরেকটা বিষয় লক্ষণীয়, যেটা আমরা শীর্ষ পর্যায় থেকেও যেটা দেখছি, যে ক্যাম্পেইনের ক্ষেত্রে পারস্পরিক আক্রমণ, নির্বাচনের সময় আক্রমণ থাকবে, পাল্টা আক্রমণ থাকবে। আপনার দুষ্ত্রুটি আমি তুলে ধরবো, আমার দুষ্ত্রুটি আপনি তুলে ধরবেন, এটা নির্বাচনে এটাই ট্রেডিশন, এবং বাংলাদেশে তো বটেই। শুধু বাংলাদেশ কেন, এটা আমেরিকা, ব্রিটেনেও যদি আপনি ক্যাম্পেইনটা দেখেন, প্রচুর এরকম নজির আছে। এটা কিন্তু দুষ্ত্রুটি তুলে ধরা এবং তাদের অতীত ইতিহাসকে নিয়ে আসা। কিন্তু পক্ষে বিপক্ষে কথা বলা এক ধরনের, কিন্তু যখন বলা হয় যে কেউ যদি ঝগড়া করতে আসে ছাড় দেওয়া হবে না, কিংবা নানা ধরনের হুমকি ধামকি দেওয়া বিষয়, এটাও মানে এটাও একটা কি বলা যায়, এটা বলার জন্য বলা, রাজনীতির মাঠের জনগণকে কন্ট্রোল করার জন্য, নিজের কর্মী বাহিনীকে চাঙ্গা রাখার জন্য অনেক কথাই কিন্তু বলা হয়, যে পলিটিক্যাল রেটোরিক যেটাকে বলা হয়, যে এটা অনেক কথাই এইভাবে তারা বলে ফেলেন, এটা বলা হয়। কিন্তু আমি যে জায়গাটাতে একটু পিন পয়েন্ট করতে চাচ্ছি,
যে আমরা শীর্ষ পর্যায়ের বিএনপি এবং জামাত কিংবা এনসিপির নেতৃবৃন্দের কাছ থেকে এখন পর্যন্ত মাঠ পর্যায়ে যে বক্তৃতাগুলো হচ্ছে, সভা সমাবেশগুলো হচ্ছে, সেখানে পলিসি লেভেলের কথাবার্তাগুলো একটু কম শুনতে পাচ্ছি। এবং পলিসি লেভেলের কথাবার্তাগুলো তারা মানে মাইক্রো এবং ম্যাক্রো লেভেলের মাইক্রো যে কনসেপ্টগুলো নিয়ে আমি কি করব, ভিশনটা কি আমার 2030 ভিশন একটা বিএনপির ছিল, এটা এখনও 2030 আছে নাকি আরও বাড়িয়ে, এখন তো 30 খুব কাছাকাছি, এটা দেওয়া হয়েছিল অনেক আগে, এটা 2040 করবো কিনা কিংবা 2050 করা হয়েছে কিনা, এটার মধ্যে কি আছে, কিংবা জামাতের এই ধরনের কি আছে। আমি যদি খালি আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্যে আর ছোটোখাটো লোকাল ইস্যুর মধ্যে থাকি, তাইলে পলিসি লেভেলের আলাপগুলো হয় না। আমি যেমন ইন্ডিয়ার সাথে আমি যদি বলি ফর এক্সাম্পল যে ইন্ডিয়ার সাথে আমাদের গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি শেষ হয়ে যাচ্ছে, তো এই ট্রিটিটা আবার রিনিউ হবে, নতুন করে হবে, এটা তো করতে হবে। একটা ট্রিটির মধ্যে না থাকলে তারা আরও, এখন এমনিতেই তারা ট্রিটি মেনে চলে না, এই চুক্তিটা মেনে চলে না, গঙ্গা চুক্তিটা মেনে চলে না, এখন এটা যখন থাকবে না তখন তারা আরও বেশি অ্যাগ্রেসিভ হবে। তো এইটার ব্যাপারে আমি কি করব, কিংবা অভিন্ন নদীর পানি বন্টনের ব্যাপারে আমার স্ট্র্যাটেজিটা কী থাকবে, আমার সমুদ্রে আমাদের যে বিশাল সম্পদ রয়ে গেছে, খনিজ সম্পদ, তেল গ্যাস রয়ে গেছে, সামুদ্রিক মাছ মৎস্য সম্পদ রয়ে গেছে, এগুলো আহরণের আমাদের মেজর পরিকল্পনাগুলো কি, আমাদের গ্যাসের সমস্যা রেগুলার আমরা দেখছি, এটার ব্যাপারে আমাদের পরিকল্পনা কি, আমাদের এক্সপ্লোরেশনটা এক্সপার্টাইট করব, বিদেশি বিনিয়োগটা আনবো কিনা, মানে এরকম অনেক আপনি বড় ধরনের যে বিষয়গুলো ইকোনমিক ক্ষেত্রে আপনার ব্যাংকিং সেক্টর একবারে ধস নেমে গেছে, এই ব্যাংক সেক্টরটাকে আমি কিভাবে রিকনসিলিয়েশন করব, কিভাবে এটাকে আবার রিনোভেশন করব, কিভাবে টোটাল জিনিসটা রিস্ট্রাকচার করব, এই সমস্ত বিষয়ে পলিসি লেভেলে কথাগুলো মানুষ জানতে চায়, শুনতে চায় যে আপনার পলিসিটা কি। আপনি আসলে হাজার হাজার লোক মনে করেন ব্যাংকিং সেক্টরে আছে, তারা শুনতে চায় যে আমার এই অবস্থার উন্নয়ন হবে কিনা, খালি আমি করব বললেই হবে না, আপনি কিভাবে করবেন, মানুষের মনে আস্থা জন্মে এই কথাটাও বলতে হবে যে আমি এই ফর্মুলা এসে করব, আমি এই টাকাটা আমি বললাম এই উন্নয়ন করব, এই উন্নয়নের বাজেটের টাকাটা কোথা থেকে আসবে সেটাও আপনাকে সাথে বলতে হবে। মানুষ কিন্তু এখন এইটাও জানতে চায় যে আপনার এখন মনে করেন সরকারি কর্মচারীদের একটা বিষয়, ছোট বিষয়, তারপরেও বড়, তারা চাচ্ছে যে তারা এটা করবে, এটা করলে এটার ইকোনমিক ইম্প্যাক্ট কি, এটা নিয়েও আলোচনা হচ্ছে। যে এটা করলে একটু ছোট্ট প্রশ্ন করতে চাই, কূটনীতিক যেসব অর্থনীতি বিশ্লেষক আছেন তারা বলছেন যে কোনো দল হয়তো স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রায় 5 থেকে 7% জিডিপির করতে চায়, এরকম স্বপ্ন দেখাচ্ছে, কিংবা নানা ধরনের কার্ডের কথা আমরা শুনছি, কার্ডের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা দেখছি দেশের অর্থনীতিতে এক ধরনের একটা নেতিবাচক মন্দা এখনো বিরাজ করছে, 46,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি এখনো। এই অবস্থায় যেই স্বপ্নগুলো দেখানো হচ্ছে বা যেই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, অর্থনীতি বিশ্লেষকদের ভাষায় এটা হচ্ছে এক ধরনের অবাস্তব এবং আজগুবি। আপনি কি এরকম কিছু মনে করেন? না, কার্ডের কথা আপনি যেটা বললেন যে ফ্যামিলি কার্ড, যদি বলি বিএনপি যেটা বলছে, তারেক রহমান সাহেব যেটা বলছেন যে 2,500 টাকা মাসে করে প্রত্যেক ফ্যামিলিকে দিবেন, বাংলাদেশে এরকম ফ্যামিলির সংখ্যা প্রায় 4 কোটি। তো 4 কোটি ফ্যামিলিকে মাসে 2,500 টাকা ফিগারটা কিন্তু খুবই ছোট, 2,500। তারপরেও আমি যদি ভুল না করি কত একটা অ্যামাউন্টের কথা বলা হয়েছে যে আমার মান্থলি এই 40,000 কোটি, আমি ফিগারটা মনে করতে পারছি না, তো যে ফিগারের কথা বলা হয়েছে এটা সম্ভব। বাংলাদেশের বাজেটের ভিতর, বাংলাদেশের 6 লক্ষ কোটি টাকার বাজেট, আপনার ইয়ারলি যে বাজেট 6 লক্ষ কোটি টাকা, তো 6 লক্ষ কোটি টাকার বাজেটের ভিতর এই টাকা খরচ করাটা অসম্ভব কিছু না। কিন্তু ইকোনমির যে অবস্থা বলছেন যে আমরা লোন করে চলছি, আপনি দেখেন যে একটা ফিগার কালকেই না পরশু আমি দেখছিলাম যে ঋণ দেশি উৎস থেকে এবং বিদেশি উৎস থেকে বাংলাদেশের ঋণ গ্রহণটা বেড়ে গেছে, যেটা প্রায় 2,40,000 কোটি টাকার মতো ইনক্রিজ করেছে আগের থেকে। এবং এই ঋণের একটা বড় অংশ আমাদের যে ফরেন আমরা যে অনুদানটা পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, এটা কিন্তু এই ঋণের সুদ পরিশোধেই চলে যাচ্ছে, যেটা আওয়ামী লীগ আমল থেকে হয়ে আসছে। এবং তারা বড় বড় লোনগুলো নিয়েছে, বড় আপনার সুদে, বেশি সুদে নিয়েছে, যে কারণে এটা রিপেমেন্টের সময় চলে আসছে। এবং যত বছর যাবে, সময় যাবে, এই ভলিউমটা অনেক বাড়বে। সুতরাং বড় একটা অ্যামাউন্ট আপনার ওইখানে রিপেমেন্টে চলে যাচ্ছে। এটা করতে গিয়ে আমরা বৈদেশিক যে অনুদান পাচ্ছি কিংবা যে টাকার ঋণ নিচ্ছি, প্লাস আমাদের নিজস্ব উৎস থেকে ব্যাংকিং সেক্টর থেকে ঋণ নিয়ে সরকার পরিচালনা করতে হচ্ছে। সুতরাং এটার মধ্যে আপনার রাজস্ব আয় যদি আপনি না বাড়ান, তাহলে এটার তো ঘাটতিটা থেকেই যাবে। এই ঋণের পরিমাণটা গ্র্যাজুয়ালি যে 1 বছরে বেড়েছে, ভবিষ্যতে এটা আরও বাড়বে। সো আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লাগবে, এফডিআই লাগবে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এখানে বাড়াতে হবে,
এটা বাড়ানোর বিভিন্ন সেক্টর আছে, বলা হচ্ছে। কিন্তু আমি এটাই যেটা আপনাকে বলছিলাম শুরুতেই, এই কথাটাই বলছিলাম যে এইগুলো আপনি কিভাবে করবেন। হয়তো কেউ বলতে পারে, আমার এই প্রশ্নের উত্তরে অন্য কেউ হয়তো বলতে পারে যে গ্রামের মানুষের কাছে গিয়ে, সাধারণ মানুষের কাছে গিয়ে এইগুলা বুঝালে এগুলো তারা বুঝবে না, সো আমরা তাদের সরাসরি তাদের লাভ ক্ষতির বিষয়টা বলছি। এইগুলা হয়তো বা আপনার নির্বাচনী ম্যানিফেস্টো যখন ঘোষণা করা হবে তখন হয়তো বা এগুলো সবই অ্যাকোমোডেট করা হবে, সুনির্দিষ্ট পথরেখা এটা বলা হবে। এটা যদি বলা হয় তাও ভালো যে এটা পথরেখাটা আপনি বলবেন, কিন্তু ম্যানিফেস্টোর তো এখনই কাজ শুরু হয়ে গেছে, কিংবা পলিসি লেভেলের ডিসিশনগুলো নিয়ে নিয়েছে বড় দুইটা রাজনৈতিক দল। তাহলে তাদের উচিত হবে যে এটার কিছু অংশ হলেও যেটা মানুষ বুঝে, মানুষ সরাসরি কমিউনিকেট করতে পারে, এই কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজে আপনার এই জিনিসগুলো কিছুটা এক্সপ্লেইন করতে হবে, তাইলে মানুষ আশ্বস্ত হয়। মানুষ শুধু পারস্পরিক দোষারোপ ঝগড়াঝাটির এই পয়েন্টগুলা, কিংবা শুধুমাত্র ফ্যামিলি কার্ড দিয়ে, কিংবা শুধুমাত্র আপনি বললেন যে আমি বেকার রাখবো না, আমি সবাইকে কর্মমুখী করে তুলবো, কিভাবে করবেন সেটার তো এক্সপ্লেনেশনটা আমরা পাই না। বাস্তব ভিত্তিক এটার ব্যাখ্যাটা আপনাকে দাঁড় করাতে হবে। আমি যদি একজন সাধারণ ভোটার, সাধারণ নাগরিক মনে করি, আমার কাছে এখনো খিদা রয়ে গেছে, আমি জানতে চাই, বুঝতে চাই আসলে পলিটিক্যাল পার্টিগুলো কি করবে, আদৌ তাদের পরিকল্পনাগুলো আছে কিনা। থাকলে এটা আপনারা এখনই তো উপযুক্ত সময় জনগণের সামনে নিয়ে আসার, কমিটমেন্ট করার। আপনি খালি সংস্কার বলছেন, সংস্কার বলে বলে আমরা মুখে ফেনা তুলে ফেলছি। তো সংস্কার তো এটা শুধুমাত্র আমাদের সাংবিধানিক সংস্কার, ক্ষমতার ভাগাভাগির সংস্কার যতটুকু হয়েছে এখন পর্যন্ত, এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্ষমতার ভাগাভাগির সংস্কার, সাংবিধানিক সংস্কার। অবশ্যই এটা দরকার আছে, কিন্তু আপনার অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে খালি রিপোর্টের জায়গায় অলমোস্ট পড়ে আছে, অলমোস্ট মেজর আমরা রিফর্মগুলো দেখছি না। অন্যান্য সেক্টরেও কিন্তু আমরা দেখছি না। সুশাসনের ক্ষেত্রে রিপোর্টের জায়গায় পড়ে আছে। সো আমার কথা হলো, আপনি এটাকে কিভাবে ম্যাটেরিয়ালাইজ করবেন জাতির সামনে, এটা আগেই নির্বাচনের আগে বললে বিষয়টা হলো কি, আপনি কমিটমেন্ট করলেন, জাতির কাছে একটা প্রতিশ্রুতি দিলেন, তাইলে নির্বাচনের পরে যিনি নির্বাচিত হবেন তার উপরে একটা চাপ প্রয়োগ হয় যে আমি এই প্রতিশ্রুতি দিয়েছি। এখন আপনি চুপ করে থাকলে পরে আপনি করতেও পারেন, নাও করতে পারেন। তখন বলবেন যে আমি তো এই প্রতিশ্রুতি দেই নাই, আমি এটা বলি নাই, ওটা অন্তর্বর্তী সরকার করছে। সবকিছু তো আর আপনার গণভোটের মধ্যে কিন্তু আসেনি। জি জনাব জাহিদ, আরেকটা প্রশ্ন করতে চাই যে একটি গণমাধ্যমের রিপোর্ট দেখলাম, গোপালগঞ্জ সহ 4 জেলায় বাড়তি নজর পুলিশের। এই যে শরীয়তপুর, মাদারীপুর কিংবা ফরিদপুর, সেখানে রাজনৈতিক সহিংসতার একটা শঙ্কা করা হচ্ছে, কেন এই 4টি জেলাকে কেন্দ্র করে আসলে? এটা তো খুবই স্বাভাবিক। আপনি জানেন যে যারা পরাজিত শক্তি, ফ্যাসিবাদী শক্তি, শেখ হাসিনা এবং তার সহযোগীরা, তারা অব্যাহতভাবে এই নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। অতি সম্প্রতি ইন্ডিয়াতে দুইটা কনফারেন্স তারা করেছে, প্রেস কনফারেন্স করেছে, এবং এইটাতে পরাজিত শক্তি শেখ হাসিনা নিজে তার অডিও ক্যাসেট এখানে বাজানো হয়েছে। যদিও বলা হয়েছিল যে তাকে হাজির করা হবে, এটা বলে ফরেন মিডিয়াকে ওখানে গ্যাদার করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে হাজির না করে তার একটা অডিও ক্যাসেট বাজানো হয়েছে। এটা নিয়েও নানা কথাবার্তা হয়েছে, কিন্তু ওইখানে উনি যে ল্যাঙ্গুয়েজে কথাবার্তাগুলো বলেছেন নির্বাচনের বিরোধী, বিশেষ করে গণভোটের বিরুদ্ধে, তারা একটা প্রকাশ্য অবস্থান ওইখানে নিয়েছে ওই বক্তৃতাগুলোতে, এবং এটা বানচাল করার কথা বলছে। তো তাদের একটু প্রভাবাধীন জেলা, আপনি জানেন যে গোপালগঞ্জ আওয়ামী লীগের প্রভাবাধীন জেলা, এবং আশেপাশের যে 4টা জেলার নাম বললেন আপনি, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, এইটা তাদের প্রভাবাধীন জেলা। তারা এই সমস্ত জায়গায় যে কোনো ধরনের সহিংসতা, অরাজকতা করতে পারে, তাদের সমর্থন ওই এলাকাগুলোতে বেশি আছে, সুতরাং তাদের পক্ষে করা সম্ভব। সেই জন্য খুব স্বাভাবিকভাবেই সরকার এটার ব্যাপারে আলাদা মেজাজ নিচ্ছে, আলাদা সতর্কতা অবলম্বন করছে। এবং শুধু সারা দেশেই আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, যতটুকু না এখন এই নির্বাচন বানচালের থ্রেট, যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের পক্ষ থেকে ওই রকম কোনো থ্রেট নেই। থ্রেটটা মূলত শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ফেসিবাদের দূষর যারা আছে, বিভিন্ন পর্যায়ে আছে, লুকিয়ে আছে, দেশের ভিতরে আছে, বাইরে আছে, এবং তাদেরকে যারা সমর্থন দিচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতের ভূমিকাটা খুবই ন্যাক্কারজনক, কারণ তারা এইরকম একটা দেশের জাতীয় নির্বাচন বিরোধী একটা তৎপরতায় একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বক্তৃতা প্রেস কনফারেন্সে প্রচার করার সুযোগ দিতে পারে না। আমরা যদি এখানে আপনার রাজকুয়ার বক্তৃতা, অনুপ চেটিয়াকে এখানে আইসা জাতীয় প্রেস ক্লাবে যদি অনুপ চেটিয়ার বক্তৃতা প্রচার করতাম, একবার চিন্তা করে দেখেন তাহলে ভারতের প্রতিক্রিয়াটা কি হতো। আমরা যদি অনুপ চেটিয়ার বক্তৃতা, কিংবা রাজকুয়া যাকে এখান থেকে ধরে নিয়ে গেল, কিংবা এই 7 সিস্টারে যারা আন্দোলন করছিল তাদের কারো বক্তৃতা যদি আমরা এখানে প্রচার করতাম, ভারতীয় নাগরিক, কিংবা এখনও যদি কংগ্রেসের কারো বক্তৃতা, কিংবা পলাতক, তাদের কাছে ওয়ান্টেড, আপনি কিছুদিন আগে দেখেছেন জাকির নায়েক,
জাকির নায়েকের নামে সিম্পল একটা মামলা আছে, তাকে বাংলাদেশে আনতে গেছিল একটা সংগঠন। ভারত আগে এটা স্টেটমেন্ট দিয়ে বলছে যে এটা ঠিক হবে না, জাকির নায়েককে আমাদের হাতে তুলে দিতে হবে, বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না, এবং বাংলাদেশ শেষ পর্যন্ত তাকে ঢুকতে দেয়নি। অথচ আপনারা নিজে শেখ হাসিনাকে, এখন সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আসাদুজ্জামান কামাল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে বাইলেটারাল এগ্রিমেন্ট থাকার পরও হ্যান্ড ওভার করছেন না, উপরন্ত তাকে বক্তৃতা দিতে দিচ্ছেন। তা আপনি অনুপ চেটিকে ঢাকা প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে বক্তৃতা দিতে, আপনি ওই যে জাকির নায়েককে আপনি কেন বাধা দিলেন? ভারতকে এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করছে বলে মনে হয়। অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করছে, এবং আমাদের জাতীয় নির্বাচনকে ব্যাহত করার জন্য। এটা হতে পারে না, এটা সৎ প্রতিবেশী সুলভ কোনো আচরণ হতে পারে না। ডিপ্লোম্যাটিক নর্মসের বাইরে আপনার জেনেভা কনভেনশনে যে সমস্ত কথা বলা আছে, আপনার বাইরে দুইটা দেশের মধ্যে যে সম্পর্ক থাকবে, এগুলাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করছে। এবং ভারতীয় মিডিয়ায় তো ক্রমাগতভাবে বাংলাদেশ বিরোধী একটা প্রচারণা চালায়, খুবই দুঃখজনক। আপনি খেলা নিয়ে যেটা হলো T20 ক্রিকেট নিয়ে আপনি দেখেন যে আমাদের মুস্তাফিজকে কোনো কারণ ছাড়া তারা এই বিয়ে থেকে বাইর করে দিল। এটা তো খুবই অপমানজনক, এবং এখানে বাংলাদেশ যে স্ট্যান্ড নিয়েছে আমি মনে করি এটা খুব সঠিক স্ট্যান্ড নিয়েছে, কারণ মর্যাদা, একটা জাতির মর্যাদা অনেক বড় জিনিস। জি, আমাদের শেষ করতে হবে, একেবারে শেষ মুহূর্তে আছে। আপনার কাছে 1 মিনিটে জানতে চাইবো যে এই যে তারেক রহমান গতকাল বলেছেন কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, কেউ যাতে ভোটটা লুট করে নিতে না পারে, সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রশ্ন হচ্ছে, ভোট লুটের সংখ্যা হচ্ছে কেন? বিএনপি চাইতেও কি আসলে শক্তিশালী কেউ ভোটের মাঠে আছে? দেখেন, এটা কিন্তু দুই দলই এটা বলছে। এই বক্তব্যটা কিন্তু দুই পক্ষ থেকে, ডাক্তার শফিক সাহেবও বলছেন, তারেক রহমান সাহেবও বলছেন, কেউ আগের দিন বলছেন, কেউ পরের দিন বলছেন, দুই পক্ষই বলছে। এটা হলো তার কর্মীদেরকে চাঙ্গা রাখা, সতর্ক রাখা, এবং একটা ফেয়ার ভোটের জন্য এটা করা। কিন্তু এটা যে তো কোনো পর্যায়ে উস্কানির পর্যায়ে না যায়, দুই পক্ষকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। তারা তাদের কর্মীদেরকে বলবেন, এটা আপনিও বলবেন, আমিও বলবো, যে কেউ যাতে ভোট লুট করতে না পারে। এটা প্রধান উপদেষ্টাও বলছেন, ভোট ডাকাতি যাতে না হয়, অতীতের ঘটনার পুনরাবৃত্তি না হয়, এটা বলাটা খুবই স্বাভাবিক। কিন্তু এই বলাটা যেন এই পর্যায়ে থাকে যাতে কোনো নেতাকর্মী এটাকে উস্কানি ভেবে কোনো তৎপরতায় লিপ্ত না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাট ওনারা যেটা বলছেন এটা বলতেই পারেন, এবং নির্বাচনী মাঠে এটাই বলা হয়ে থাকে, এটা সরকার থেকে বলা হচ্ছে, এটা আপনিও বলবো যে কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, লুট করতে না পারে, এটা তো সবারই চাওয়া, বাংলাদেশের সবারই চাওয়া। এবং এটা যেন অতি উৎসাহী হয়ে কেউ যেন আবার কিছু না করে। আপনি সতর্ক থাকবেন ঠিকই, কিন্তু আপনি ওখানে গিয়ে সতর্ক থাকতে গিয়ে আপনি নিজের হাতে আইন শৃঙ্খলা নিয়ে নিলে হবে না, নিজের হাতে ভোট কেন্দ্রের দায়িত্ব নিয়ে নিলে হবে না। এটা নেওয়ার জন্য সরকার আছে, প্রিজাইডিং অফিসার আছে, রিটার্নিং অফিসার আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারাই এটা নিয়ন্ত্রণ করবে। রেফারির ভূমিকায় আপনি যাবেন না, কোনো রাজনৈতিক দলে যাওয়া ঠিক হবে না। আপনি রেফারির ভূমিকাটা নির্বাচন কমিশনকে সুষ্ঠু একটা নির্বাচন উপহার দিবে। অসংখ্য ধন্যবাদ জনাব জাহিদ চৌধুরী আজকে প্রাণবন্ত আলোচনায় অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।